হ্যাঁ। উনি কি কাতারে গেছেন? না, যাবে তো এখন, ভিসা হয়েছে। আচ্ছা, ভিসা হয়েছে, এখন উনি যেতে পারবেন, মানে বাড়াতে পারবেন কিনা? উনি তো আগে যেতে হবে। কিছুদিন আগে একটা নিয়ম হয়েছে যে আপনার গালফের ভিতরে 6টা কান্ট্রির ভিতরে যদি কোনো লোকের কোনো কেস থাকে তাহলে উনি গালফের যে কোনো কান্ট্রিতে যাক ওনার ভিসা লাগবে না। এটা নিয়ম হয়েছে। যেহেতু ওনার ভিসা হয়ে গেছে সেই ক্ষেত্রে তো না, এটা কিছুদিন আগে আমি জেলখানার মাঝখানে ওখানে দেখছিলাম একটা লোক, উনি সৌদি আরবে, ওনার একটা কেস ছিল, তো সৌদি আরবে আমাদের কাতারে গেছিল, কাতারে ফ্রি ভিসা দিয়ে গেছিল, তো উনি গিয়ে মনে হয় যে 20 দিন ছিল কাতারে, তো ওনার ভিসাটা লাগে নাই। ওনাকে কি করলো, বাস সিআইডি তে গেল যে আমার ভিসাটা কেন লাগে নাই, বাস সিআইডি ধরে ওনাকে জেল খাটিয়ে বাস বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এরকম সমস্যা। বাট এরকম যদি কোনো কেস না থাকে সেই ক্ষেত্রে, এরকম কোনো কেস না থাকলে উনি যাইতে পারবে। যদি দুবাই, বাহরাইন, সৌদি তো ধরেন দুবাইতে উনি হয়তো এরকম যদি হয় যে উনি অবৈধ অবস্থায় অনেকদিন ছিলেন তারপরে ফেরত আসছেন, সেই ক্ষেত্রে কি অন্যান্য জায়গায় যাওয়ার সুযোগ আছে? এরকম ভাবে অন্য জায়গায় 2 বছরের ভিতরে আপনার যদি ওরা যদি ব্ল্যাক লিস্ট দিয়ে রাখে তাহলে 2 বছর, একটা ব্ল্যাক লিস্ট আছে 2 বছর, একটা আছে 5 বছর। যদি ওরকম ব্ল্যাক লিস্ট দেওয়া থাকে তাহলে কিন্তু লাগবে না, ভিসা লাগবে না। যদি না দিয়ে থাকে তাহলে ওনার ভিসা লাগবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে উনি যদি দেশের মানে কাতারে যান তাহলে ভিসা বাড়াতে পারবেন কিনা? এখন উনি ভিসা লাগাতে পারবে কিনা এরকম তো আমি কিছুদিন আগে একটা লোকের দেখছিলাম যে ভিসা লাগে নাই। এখন উনি কি কেসে চলে গেছে এটাও জানতে হবে, যে কোনো কেস টেস আছে কিনা, খবর নিয়ে জানতে হবে যে কোনো কেস আছে কিনা। যে নরমালি যদি আইসা থাকে তাহলে উনি গেলে কোনো সমস্যা হবে না, আর যদি কোনো কেস থাকে তাহলে সমস্যা হবে। আচ্ছা, তাহলে উনি যাই না বুঝে যাক। তো সেই ক্ষেত্রে উনি যে কোথায় যোগাযোগ করলে জানতে পারবে যে ওনার কোনো কেস? এখন উনি ওই দুবাইতে যে ছিল, দুবাইতে ওখানে ইমিগ্রেশন জিজ্ঞাসা করলে বুঝতে পারবো যে ওখানে এরকম কোনো কেস আছে কিনা। যদি না থাকে তাহলে উনি কাতারে গেলে ভিসা লাগবে। ব্যাপার হচ্ছে যারা এই ক্রাইম লিস্টে আছে, যারা ক্রাইম করছে, বিভিন্ন অ্যালিগেশনে জড়িত আছে, অ্যালিগেশন আছে তাদের নামে, তারা কখনো ওই ফিঙ্গারিং করতে গেলেই সমস্ত ডাটা তার চলে আসবে। সে সৌদি আরবে ছিল, কত বছর ছিল, কি করছে, তার নামে কোনো কমপ্লেন আছে কিনা, তার নামে কফিলের কোনো মামলা আছে কিনা, ওই ধরনের কিছু যদি মামলা থাকে তাহলে চলে আসবে এবং তাকে ইন করতে দিবে না, এখান থেকে রিটার্ন দিবে। আর নাইলে যদি তার সাজা দিতে হয় তাকে সাজা দিবে। সবচেয়ে ভালো হবে এর জন্য যার যে জানে যে দুবাইতে আমি ছিলাম, দুবাইতে ক্রাইম করে আসছে কিনা, আমার নামে কোনো মামলা আছে কিনা সেটা আমি জানি, অন্য কেউ জানে না। যে যাবে তারটা সে জানে যে তার নামে কোনো মামলা নরমালি আসে থাকলে ওনার ভিসা লাগবে, কোনো সমস্যা হবে না। অনেক ভালো। আচ্ছা, না ওইরকম কোনো সুযোগ আছে কিনা যে কোনো একটা কিছু কোনো ঘটনাতে তার নাম কোনোভাবে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে? না, এরকম হয় না। এরকম হবে না, এরকম হয় না। যদি কপিলের সাথে কোনো অন্যায় করে, তাহলে কোনো হয়রানি করে, তাহলে এরকম হয়, না হলে কোনো এরকম। তাহলে নিশ্চয়ই তিনি তো জানেন যে ব্ল্যাকলিস্ট হয়ে গেলে সে আসার সময় বুঝতে পারবে যে সে জেলকে এসে ব্ল্যাকলিস্ট হয়ে আসছে। ব্ল্যাকলিস্ট যারা হবে তারা জেলকে খাইতে আসতে হবে, কোনো শাস্তি পেয়ে তার আসতে হবে দেশে। ততএব সে ব্ল্যাকলিস্ট সে নিজেরটা নিজে জেনে ফেলবে, বুঝতে পারবে। আর এখন আমরা একদম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একদম জাস্ট কয়েক সেকেন্ডে বলবেন যে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের কাছ থেকে চান, যে আপনারা আসার পরে আপনারা কি ধরনের সমস্যার মুখোমুখি হন যেগুলো আর কখনো দেখতে চান না, বা প্রত্যাশার জায়গাটা কি? জি, আমাদের ইমিগ্রেশনে একটু সমস্যা। আমরা যদি আসার পরে যে আমি অন্যান্য অনেক দেশে গেছি, দেখা গেছে যে আমরা ইমিগ্রেশন ক্রস করার পরে আমাদের লাগেজটা ভেরি ইজি আমরা পাই, কিন্তু বাংলাদেশে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, এবং যেই যতটুকু স্পেস আছে মানুষ এতটুকু দাঁড়ানো সম্ভব হয় না, আর অনেক দেরিতে লাগেজগুলি আসে, তখন সহ্যের বাইরে চলে যায়। তখন মানুষ এখানে, আমি অনেকবার দেখছি যে মানুষ চিৎকার করে যে লাগেজ আসে না কেন, লাগেজ চুরি হয়ে গেছে, এই হয়ে গেছে। পৃথিবীর অন্য কোনো দেশেই এই ধরনের সমস্যা নাই। একমাত্র বাংলাদেশে আসলেই দেখছি যে আমরা ইমিগ্রেশন ক্রস করে বেল্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, আমাদের মাল আসে না। এটা তো তেমন না, বেল্ট থেকে মাল চলে আসবে বেল্টে, এটা কেন তাড়াতাড়ি হচ্ছে না, মানে এটাই। এবার দেখেছি আমরা বাংলাদেশে যারা হাজিরা ছিলেন তাদেরও কিন্তু এই সমস্যাগুলি হয়েছে, এবং এয়ারপোর্টের ভিতর অনেক গ্যাঞ্জাম হয়েছে, আমরা দেখছি, আমাদের চোখের সামনে দেখছি। তা আমাদের অনুরোধ থাকবে যে এটাকে আরও কিছু ডেভেলপ করার জন্য,
এবং মানুষ অপেক্ষা করতে যেতে না হয়, লাকিজ যাওয়ার সাথে সাথে যেতে লাকিজ পায়। প্রবাসীদের কোনো জানের নিরাপত্তা নেই বাংলাদেশে। এই সুবিধাগুলি এয়ারপোর্টে আমাদের খুবই জরুরি, আমরা খুবই দরকার। ইমিগ্রেশন এবং আমাদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ হয়। হয়রানি করা। আপনি কি প্রত্যাশা করেন বাংলাদেশ? না, আমরাও এরকম, যেমন আমি আসার সময় সামান আমার বিমান ল্যান্ড করছে, কাতার এয়ারলাইন্স বিমান ল্যান্ড করছে 2টার আগে, কিন্তু আমি বেরোইতে আরো 2 ঘন্টা লেগে গেছে। বেল্টে সামান আসেই না। আচ্ছা, সব লোকের সামান আইসা পড়ছে, আমার সামান আসে না। লাস্টে 2 ঘন্টা পরে সামান পাইছি। সামান আনার পরে বাস আমি আইসা পড়ছি। আর কিছুদিন আগে বাংলাদেশে এয়ারপোর্টে এরকম একটা নিয়ম হয়েছে, জানি নাই। আমি আমার ওই কার্গোতে সামান পাঠাইছিলাম, আর আমি এয়ারপোর্টে গেলাম সামানের জন্য। কাস্টম অফিসারের সামনে দেখলাম ওই কাস্টম অফিসার এক মহিলা, উনি দেখলাম এক লোক আসলো, 3 প্যাকেট সিগারেট নিয়ে আসলো, ওনার কাছ থেকে 2 প্যাকেট সিগারেট রেখে দিল। আচ্ছা, তো এটা কেন হলো আমরা তো এগুলা জানি নাই, কি জন্য এগুলো রাখলো। উনি বললো, ম্যাডামরে জিজ্ঞাসা করলো যে আপনি কি জন্য সিগারেট গুলো রাখলেন। উনি বললো যে না, এটা নিয়ম হয়ে গেছে, আপনি 3 প্যাকেট সিগারেট নিতে পারবেন না। আচ্ছা, ওই লোকটা বহুত কষ্ট পেলো, অনেক কষ্টের, অনেক শ্রমের টাকা দিয়ে ওই লোক সিগারেটটা নিয়ে আসে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরাও চাই না আপনারা এরকম হয়রানির শিকার হন। এরকম হয়রানি, হ্যাঁ, আমরাও চাই না যে আপনারা এরকম কোনো হয়রানির শিকার হন, এবং বাংলাদেশের কাছে ঠিক আছে, যেটা অন্যায় হয় অন্যায় ধরুক, অন্যায় প্রতিবাদ করুক, এগুলো তো ইলিগেল। জি, নিশ্চয়ই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সময় একেবারে শেষ, আর সময় দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেখছেন স্টার গল্প সীমানা পেরিয়ে অনুষ্ঠান। আমাদেরকে আপনার মতামত বা তথ্য জানাতে ইমেল করুন এই ঠিকানায় সীমানাপেরিয়ে@rtvbd.tv। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।